ট্রাভেল কার্ড, কিছু শপিং কার্ড, অ্যামাজন পে কার্ড, এই কার্ড ওই কার্ড, মানে হাজার একটা কার্ড আছে, ঠিক আছে। ওসব দেখে লাভ নেই। মানে তো ক্রেডিট কার্ড, ক্রেডিট কার্ড কি কি ব্যাপারটা? ক্রেডিট কার্ড অনেকে ভাবে যে এটা খুব খারাপ জিনিস, আবার অনেকে ভাবে যে এটার কোনো ইউজ নেই। বাট এটা ভয়ঙ্কর সোর্স অফ ইনকাম। মানে ক্রেডিট কার্ড একটা হিউজ সোর্স অফ ইনকাম। যদি আমি টাইমের ভেতর দিই, ইন্টারেস্ট প্র্যাকটিক্যালি জিরো। মানে কোনো ইন্টারেস্টই কাটবে না, আমাদের কোনো ইন্টারেস্টই দিতে হবে না এই পিরিয়ডটার জন্য, এই 45 দিনের জন্য। তো ক্রেডিট কার্ড ঠিক ঠিকভাবে ইউজ করলে সাংঘাতিক একটা অ্যাসেট। ক্রেডিট কার্ড, ক্রেডিট কার্ড ভুলভালভাবে ইউজ করলে সাংঘাতিক একটা লায়াবিলিটি। এটা ক্রেডিট কার্ডের লোন কত? এনি এস্টিমেট, এনি গেস? ঠিক আছে, এটা 8-10, ওটা মানে ওটা 8 থেকে 12-র ভেতরে আছে টোটাল রেঞ্জটা। তাহলে ক্রেডিট কার্ডের কত হতে পারে? এনি গেস? ইট ক্যান গো আপ টু 50%। সো হ্যালো এভরিওয়ান। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্রেডিট কার্ড। ঠিক আছে, আচ্ছা তার আগে আমি একটু দুটো কথা বলে নিই। যে অনেকেই বলছিল যে ক্রিপ্টোকারেন্সির উপর ভিডিও বানাতে, ঠিক আছে। তো সেটা বানাবো, কিন্তু তার আগে আমি ক্রেডিট কার্ডের ব্যাপারে বানাচ্ছি, বিকজ এই যে সিরিজটা হচ্ছে এটা কিছু কোথাও না কোথাও কি পার্সোনাল ফিনান্সিং নিয়ে, ঠিক আছে। তো এটা আমার মনে হয় ক্রেডিট কার্ডের ব্যাপারে আগে বলা উচিত, তারপর আমার ইয়ের ব্যাপারে যাওয়া উচিত, ক্রিপ্টোকারেন্সি, কারণ সেটা একটা ইনভেস্টিং এর ব্যাপার। তো এটা তো গেল ফার্স্ট বিষয়। আর সেকেন্ড বিষয় হচ্ছে, আমি যখন এই সিরিজটা শুরু করেছিলাম তখন আমি ভেবেছিলাম যে কিছু হয়তো বন্ধু বান্ধব দেখবে, কিছু আত্মীয় দেখবে হয়তো, হ্যাঁ তারা কিছু শিখতে পারবে, ঠিক আছে। তো এইভাবে এই সেন্সে শুরু করা। তো তারপর দেখছি যে অনেকে বলছে যে এটা তো অনেকেই জানে না, তুই তাহলে বাংলায় কেন করছিস, ইংলিশে করতে পারিস, ঠিক আছে, বা হিন্দিতে করতে পারিস। হিন্দি আমার খুবই বাজে। তো ইংলিশে করবো কিনা সেটা আমি জানতে চাই। তো আমি এখানে একটা পোল টাইপের করে দেবো, সেখানে আমি ভোট দেবে সবাই। সেখান থেকে যদি বেশি ভোট আসে তাহলে আমি ইংলিশে করবো, না তো আমি বাংলাতেই কন্টিনিউ করবো। আচ্ছা, এবার আমি আসি ক্রেডিট কার্ডের বিষয়। তো ক্রেডিট কার্ড, ক্রেডিট কার্ড কি কি ব্যাপারটা হয়? ক্রেডিট কার্ড অনেকে ভাবে যে এটা খুব খারাপ জিনিস, আবার অনেকে ভাবে যে এটার কোনো ইউজ নেই। বাট এটা ভয়ঙ্কর সোর্স অফ ইনকাম। মানে ক্রেডিট কার্ড একটা হিউজ সোর্স অফ ইনকাম, হিউজ সোর্স অফ ইনকাম। মানে কি করে হতে পারে, কি করে করতে পারি ইনকাম আমরা ওখান থেকে, ক্রেডিট কার্ড থেকে? তো ফার্স্টে ব্যাপারটা হচ্ছে আমরা কিভাবে ইনভেস্ট মানে ইনকাম করব, তার থেকেও বড় ব্যাপার যে ক্রেডিট কার্ড হয় কি। ক্রেডিট কার্ড ব্যাপারটা হচ্ছে যে ক্রেডিট কার্ড আমরা একটা নিলাম, একটা ব্যাংক থেকে নিলাম, তো সে ব্যাংকটা হচ্ছে আমাদের ক্রেডিট কার্ড কোম্পানি, ঠিক আছে। যখন আমরা ডেবিট কার্ড ইউজ করি, তখন আমাদের কি হয়, টাকাটা যখন আমাদের কাটে তো ডিরেক্ট ব্যাংক অ্যাকাউন্ট থেকে কাটে। ক্রেডিট কার্ডে কি হয়, ক্রেডিট কার্ড কোম্পানি আমাদেরকে লোন দেয়। পাতি কথা হচ্ছে লোন দেয়, আর কোনো কথা নেই। ক্রেডিট মানে দেওয়া, ডেবিট মানে নেওয়া, এটা হচ্ছে পাতি কথা। তো ক্রেডিট কার্ডের কোম্পানি আমাকে লোন দিচ্ছে, তো লোনটা আমাদেরকে ফেরত দিতে হবে। সেটা আমাদেরকে ফেরত দিতে হয় 45 দিন, 40-45 দিন পর। মানে 45 দিন ধরলেই হবে, 30 থেকে 50 এরকম কিছু থাকে, মানে বিলিং একটা সাইকেল থাকে। তো সেটা তো সব দেখে নিতে হয়, তো সেগুলো আলাদা ব্যাপার। আম, তো এটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ, আমাদেরকে ফেরত দিতে হবে। এবার ইন্টারেস্ট কত কাটে? যদি আমি টাইমের ভেতর দিই, ইন্টারেস্ট প্র্যাকটিক্যালি জিরো। মানে কোনো ইন্টারেস্টই কাটবে না, আমাদের কোনো ইন্টারেস্টই দিতে হবে না এই পিরিয়ডটার জন্য, এই 45 দিনের জন্য, ঠিক আছে। তাহলে তাহলে ইন্টারেস্ট কাটছে না, তাহলে ক্রেডিট কার্ড কোম্পানি কি করে ইনকাম করছে? এবার আমি ডিসকাস করবো যে ক্রেডিট কার্ড কোম্পানি মানে যখনই এরকম কোনো ফাইন্যান্সিয়াল ব্যাপার আসে না, ফার্স্টে নিজে কতখানি ইনকাম করব তার থেকেও দেখা ইম্পর্টেন্ট যে অন্যরা মানে আমাকে যে ওই স্কিমটা দিচ্ছে সে কিভাবে ইনকাম করছে, সেইটা দেখা বেশি ইম্পর্টেন্ট। তার যদি একটা ভ্যালিড সোর্স থাকে, তাহলে বুঝবো না এটা ঠিক স্কিম, ঠিক আছে। তো এবার দেখবো যেটা ক্রেডিট কার্ড কোম্পানি কিভাবে ইনকাম করে। তো ক্রেডিট কার্ড কোম্পানি কিভাবে, আচ্ছা ভিডিওটা একটু সরাই। আচ্ছা হ্যাঁ, এখানে ঠিক আছে। তো ক্রেডিট কার্ড কোম্পানি ফার্স্ট ওয়ে হচ্ছে অ্যানুয়াল মেনটেন্যান্স চার্জ, এএমসি বলে লিখছি, ঠিক আছে। এএমসি, অ্যানুয়াল মেনটেন্যান্স চার্জ। মানে বিভিন্ন ধরনের ক্রেডিট কার্ড আছে, প্রচুর প্রচুর ধরনের ক্রেডিট কার্ড হয়, ঠিক আছে। কিছু হয় ট্রাভেল কার্ড, কিছু শপিং কার্ড, অ্যামাজন পে কার্ড, এই কার্ড ওই কার্ড, মানে হাজার একটা কার্ড আছে, ঠিক আছে। ওসব দেখে লাভ নেই। মানে প্রচুর ধরনের কার্ড আছে, প্রত্যেকটা ব্যাংকেরই একটা হাজার একটা রকমের ইয়ে কার্ড আছে। তো প্রত্যেকটা অ্যানুয়াল মেনটেন্যান্স চার্জ কিন্তু আলাদা আলাদা হয়।
যেমন আমি জানি যে আমি যেহেতু আমার ব্যাংক এসবিআই, তো আমি এসবিআই এর কার্ডগুলো সার্চ করছিলাম কি কি কার্ড হয় বা কি কি হয় না। তো ওখানে দেখছিলাম যে এসবিআই এর একটা কার্ড আছে যেটা বছরে অ্যানুয়াল মেনটেন্স চার্জ হচ্ছে 3,000 টাকা। সেটা হচ্ছে বোধহয় ফ্লাইটের কিছু একটা কার্ড ছিল, ফ্লাইটের ট্রাভেলের কিছু একটা কার্ড ছিল। আবার একটা কার্ড আছে যেটা বছরে ফিস হচ্ছে 500 টাকা। তো এটা তো একটা সোর্স অফ ইনকাম, তো এটা তো একটা বছরে নেবে, এটা ক্রেডিট কার্ড কোম্পানি নিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় সোর্স অফ ইনকাম কি? দ্বিতীয় সোর্স অফ ইনকাম হচ্ছে আমরা ক্রেডিট কার্ড দিয়ে যাকে পেমেন্ট করছি তার কাছ থেকে ক্রেডিট কার্ড কোম্পানি 1-2% নিয়ে নেয়। তাই জন্য যখনই আমরা ক্রেডিট কার্ড দিয়ে কিনি, অনেক সময় দোকানদার বলবে যে আমাদেরকে আমাদেরকে 2% এক্সট্রা চাই, আমাদের 2% এক্সট্রা চাই, ঠিক আছে। অনেক ছোটখাটো কোম্পানি মানে ছোটখাটো দোকানে গেলে বলবে, বড় ছোট দোকানে গেলে বলবে না। যে বা অ্যামাজন থেকে পেমেন্ট করলেও অ্যামাজন থেকে বলবে না 2% এক্সট্রা দাও ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে। সো ওগুলো হয় না, কিন্তু 1-2% নেয় ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে। যে কোম্পানিকে যে কোম্পানি করা হচ্ছে তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে, ঠিক আছে। আমাদের টাকা যাচ্ছে না, কিন্তু কম যে যাকে আমরা পেমেন্ট করছি তারা বলতে পারে যে আমরা কেন ক্রেডিট কার্ড কোম্পানিকে টাকা দেবো, তুমি ক্রেডিট কার্ড ইউজ করছো, তুমি টাকা দাও। সেটা হতে পারে। ওকে, নাও হচ্ছে থার্ড, এইগুলো তো হচ্ছে ছোটখাটো ইনকাম। ক্রেডিট কার্ড কোম্পানি থার্ড। থার্ড ইনকামটা হচ্ছে পাক্কা মানে মুরগি বানানো ইনকাম, ঠিক আছে। মুরগি কি করে বানাচ্ছে? তো মুরগি বানাচ্ছে এভাবে যে আমরা একটা মানে ইন্ডিয়াতে তো মুরগির অভাব নেই, সরি বলছি, বাট মানে হ্যাঁ, একটু খুব রাফ ভাষা হয়ে গেল, কিন্তু মানে ওটাই ব্যাপার যে হয়তো আছে 5,000 টাকা, হ্যাঁ, কিনে নিল একটা আইফোন 90,000 টাকা দিয়ে, ক্রেডিট কার্ড দিয়ে কিনলো। ক্রেডিট কার্ড মানে লোন দিচ্ছে, ঠিক আছে। একটা আপার লিমিট থাকে, আপার লিমিট থাকে, সেটা তো সবার ইয়ে অনুযায়ী আপার লিমিটটা ওটা সেট করে দেয় ফার্স্ট থেকে ক্রেডিট কোম্পানি। ধরে নিচ্ছি লোকটার আপার লিমিট আইফোন কেনার মতো আছে, ঠিক আছে। তো কিনে নিল একটা আইফোন, দিয়ে বলবে লোন নিচ্ছি আমি, এই মাসে মাসে পে করে দেবো, ঠিক আছে। আর মিনিমামটা কত হয়? আর ক্রেডিট কার্ড কোম্পানি কি করে এই ট্র্যাপটাতে ফাঁসায় সেটা আমি বলছি। যে একটা ক্রেডিট কার্ড কোম্পানি সবসময় যখনই আমরা পেমেন্ট করতে যাবো না, একটা মিনিমাম অ্যামাউন্ট ডিউ বলবে, ঠিক আছে। সে মিনিমাম অ্যামাউন্ট ডিউটা খুব কম বলে দেয়, যে এতখানি টাকা দিয়ে দাও, আমরা ক্রেডিট কার্ডটা চালাতে থাকবো, ক্রেডিট কার্ড আমার চলতে থাকবে, তোমরা মাসে মাসে পেমেন্ট করতে থাকো, ঠিক আছে। কিন্তু কখনো 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 ভুলেও ক্রেডিট কার্ডে লোন নিয়ে এভাবে কিনতে নেই। যে টাকাটা আমাদের দেওয়ার মতো নেই সেটা কোনোদিন ক্রেডিট কার্ড দিয়ে কিনতে নেই। কারণ ক্রেডিট কার্ড হচ্ছে ওয়ার্স্ট ফর্ম অফ লোন। ক্রেডিট কার্ড একটা একটা এডুকেশন লোন, একটা এডুকেশন লোন কত হবে? 8-10%। এই মানে এডুকেশন লোন 12% মতো হয়ে যায়। আর ইয়ে হোম লোন কত হবে? 8-10%, ঠিক আছে। এটা ক্রেডিট কার্ডের লোন কত হবে? এনি এস্টিমেট, এনি গেস? ঠিক আছে, এটা 8-10, ওটা মানে ওটা 8 থেকে 12-র ভেতরে আছে টোটাল রেঞ্জটা, তাহলে ক্রেডিট কার্ডের কত হতে পারে? এনি গেস? ইট ক্যান গো আপ টু 50%। 50% ইন্টারেস্ট দিতে হচ্ছে মাসে মাসে। আর ক্রেডিট কার্ড কোম্পানি কি করে এই ইন্টারেস্টটা নিচ্ছে? মানুষকে মুরগি বানিয়ে বলছে মিনিমাম অ্যামাউন্ট ডিউ, ঠিক আছে। মিনিমাম অ্যামাউন্ট ডিউটা যদি দিই, মিনিমাম অ্যামাউন্ট ডিউটা হয় 20-25% বা এরকম কিছু একটা। মানে আমি পেমেন্ট করলাম 10,000 টাকা ধরে নিচ্ছি, ঠিক আছে। তো ওরা বলবে যে মিনিমাম অ্যামাউন্ট ডিউ, তো ধরে নিচ্ছি 2,000 টাকা দিতে বলবে, ঠিক আছে। আমার কাছে ছিল 2,000 টাকা, ঠিক আছে। আমি মিনিমাম অ্যামাউন্ট ডিউ দেখে আমি 10,000 টাকার কোনো একটা ফোন কিনে নিয়েছি, আমার কাছে ছিল 2,000 টাকা, ধরে নিলাম। তো 2,000 টাকা ইয়ে 2,000 টাকা আমি পেমেন্ট করে দিলাম, আমার ক্রেডিট কার্ড চলতে থাকলো। আমার মনে হলো কি মজা, আমি মাসে মাসে পেমেন্ট করে দেবো, কিন্তু এটা মজা নয়। হ্যাঁ, কারণ 8,000 টাকাটার ওপর কত পার্সেন্ট ইন্টারেস্ট খাবে প্রত্যেক মাসে মাসে? এই মাসে মাসে বলছি, অ্যানুয়ালি কত পার্সেন্ট ইন্টারেস্ট হবে? 30, 40, 50, যা ইচ্ছে হতে পারে। এনিথিং, ইট ক্যান বি এনিথিং, ঠিক আছে। মানে 30 থেকে 50 যা ইচ্ছে হতে পারে, এরকম ব্যাপার। মানে 35-এর উপরেই হবে, এরকম ধরনের যায়। তো এর উপরে 30%, ঠিক আছে, মানে ক্যালকুলেট করে নেওয়া যাবে। আমি আর ক্যালকুলেট করছি না বসে বসে, সময় নষ্ট, ঠিক আছে। তো বোঝা যাচ্ছে কত পার্সেন্ট ইন্টারেস্ট দিতে হচ্ছে, কেন দিতে হচ্ছে। সো ক্রেডিট কার্ড ইজ দ্য ওয়ার্স্ট ফর্ম অফ লোন। আর সব থেকে বেশি ক্রেডিট কার্ড কোম্পানি কোথা থেকে ইনকাম করে? এখান থেকে ইনকাম করে, এই থার্ড ইয়ে থেকে ইনকাম করে না, ঠিক আছে। এইটা থেকে সব থেকে হিউজ চাঙ্ক অফ মানি ইনকাম করে। এটা তো কার্ড অনুযায়ী ভ্যারি করবে। এটা যদি চায় একটা মানুষ, এটা এএমসিটা কন্ট্রোল করে নিতে পারে, ঠিক আছে। যে আমি এমন একটা কার্ড নিলাম যেটা যেটার একটু কম এএমসি দিতে হচ্ছে,
কিংবা জিরো এএমসির কার্ডও হয়, হয় না এরকম না, কিন্তু জিরো এএমসি গুলো আরেকটু কন্ডিশন থাকে। যেমন আমি এসবিআই তে দেখছিলাম, এসবিআই উন্নতি বলে একটা কার্ড আছে, ক্রেডিট কার্ড আছে, ওটা ফার্স্ট 4 বছর এএমসি জিরো, তার পরের বছর থেকে 500 টাকা করে দিতে হবে, তো এরকম আছে। আরো আছে এইচডিএফসির বোধহয় একটা কার্ড আছে যেটা আমি দেখছিলাম যে ক্রেডিট কার্ডে, ওটা এমসি জিরো, কিন্তু ওটা একটা অ্যানুয়াল বা ইয়ারলি কিছু একটা 50,000-এর উপর ইয়ে করতে হবে, 50,000-এর উপর কিছু কেনাবেচা করতে হবে, তাহলে গিয়ে আমার এএমসিটা জিরো হবে। ঠিক আছে, তো এএমসিটা তো আমরা কন্ট্রোল করে নেবো। এই 1-2% তো অন্যদের যাচ্ছে, এবার ছোটখাটো দোকান থেকে না কিনলে আমরা এটাও কন্ট্রোল করে নেবো। এবার থার্ডটাও কন্ট্রোল করে নেবো, যদি আমাদের কাছে টাকা থাকে আর আমরা ক্রেডিট কার্ড থেকে কিনি, এবার তাতে কি লাভ? এবার আমাদের লাভ কোথায়? তাহলে আমরা ক্রেডিট, আমি কেন বলছি যে ক্রেডিট কার্ড হিউজ সোর্স অফ মানি? ক্রেডিট কার্ড থেকে, ঠিক আছে, ক্রেডিট কার্ড এমন একটা জায়গা যেখানে ইন্টারেস্ট ফ্রি লোন পাওয়া যায়, ইন্টারেস্ট ফ্রি লোন ফর 45 ডেজ। ঠিক আছে, তো আমি 10,000, আচ্ছা, হ্যাঁ, তো 10,000 টাকায় আমি ধরে নিলাম যে আমি একটা বাড়ি ভাড়া দেবো বা মাসের খরচা হচ্ছে, ধরে নিলাম আমি আমি আমার স্ট্র্যাটেজি বলছি ক্রেডিট কার্ড ইউজ করে, যে মাসের যে ফার্স্টের দিকে খরচা হয়, ইলেকট্রিসিটি বিল প্রিপেড হয়ে গেছে, মোবাইল রিচার্জ প্রিপেড, হাউস রেন্ট যারা দিচ্ছে তাদের প্রিপেড, ঠিক আছে, তো এইসব যেগুলো প্রিপেড ইয়েগুলো আছে, এগুলো যদি আমি মাসের ফার্স্টের খরচাটা, ঠিক আছে, ক্রেডিট কার্ড দিয়ে দিই, তাহলে আমার পকেট থেকে একটাও টাকা দেবে না। তো আমার যা পয়সা এলো, আমার স্যালারি গোটাটা আমি একটা কোনো একটা মিউচুয়াল ফান্ডে দিয়ে দিলাম, ঠিক আছে। কিন্তু যদি ফিক্সড ডিপোজিটও করি, তাতেও কিছু প্রফিট হবে, কিন্তু ফিক্সড ডিপোজিট খুব খুব কম প্রফিট হবে, তো আমি আমি কোনো দিন সাজেস্ট করি না। তো একটা ধরে নিলাম মিউচুয়াল ফান্ডে দিয়ে দিলাম, ঠিক আছে। হতে পারে মিউচুয়াল ফান্ডটা এক মাসে কাজ করলো না, ঠিক আছে, হতেই পারে, না হওয়ার কিছু ব্যাপার নেই, কিন্তু আমাদেরকে অ্যাভারেজটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, হতে পারে টাকাটা কমে গেল, তখন একটু লস খেলাম সেই মাসে, ঠিক আছে, মিউচুয়াল ফান্ডে। হ্যাঁ, সেই সেই কেসে যদি আমাকে মানে ডেঞ্জারটাকে এড়াতে হয়, তখন আমরা ডেট ফান্ডে দিয়ে দিতে পারি। ডেট ফান্ড কমে না, সেই রকম ভয়ের কিছু নেই। কিন্তু ডেট ফান্ডে আবার এক মাসে কত পাবো? এক মাসের পার্সেন্টেজ হচ্ছে 0.7 মতো, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম পেতে পারি, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম 1% ধরে নিলাম, 1%, ঠিক আছে। তো ধরে নিলাম যে আমাদের 10,000 টাকা মাসের খরচা হলো, ঠিক আছে, মাসের ফার্স্টে খরচা হয় 10,000 টাকা, তো 10,000 টাকা আমি পেমেন্ট করলাম গোটাটা ক্রেডিট কার্ড দিয়ে, ঠিক আছে, ক্রেডিট কার্ড দিয়ে করে দিলাম। পেমেন্টটা করতে হবে আমাকে পরের মাস 45 দিন পরে, এই 10,000 টাকাটা আমার খাটলো। তো আমি যদি ধরে নিই যে ম্যাক্সিমাম আমি কত পেতে পারি, সেটা যদি আমি ক্যালকুলেট করি, যে একটা ধরে নিচ্ছি একটা মিউচুয়াল ফান্ডে দিয়েছি, ওটা আমাকে 4% দিচ্ছে মাসে মাসে, ঠিক আছে, এরকমও হয়, মা এক মাসে 4% মতো দিয়ে দিল। তো এইটার যদি 4% ক্যালকুলেট করি, কত হচ্ছে? 400 টাকা, ঠিক আছে। তো এক মাসে আমার ইনকাম করলাম 400 টাকা, ওকে। তো 12 মাসে ইনকাম করলাম 48,000। আমাকে ধরে নিচ্ছি, আমাকে অ্যানুয়াল মেনটেন্যান্স চার্জ দিতে হচ্ছে 4800 মাইনাস 500 টাকা, আমি কার্ড নিয়েছিলাম 500 টাকা দিতে হলো, ওকে, তাতেও আমার প্রফিটে থাকছে। তো ক্রেডিট কার্ড একটা অ্যাসেট হলো না লায়াবিলিটি হলো? অ্যাসেট হলো, আমার পকেটে টাকা ভরে দিচ্ছে। আচ্ছা, এখানে আরো একটা গল্প আছে, এই 400 টাকাটা কি আমি মিউচুয়াল ফান্ড থেকে তুলে নেবো? আমি তো সেই টাকাটা তুলবো যেটা আমাকে পেমেন্ট করতে হবে, এই 400 টাকাটাও তো বাড়তে থাকবে 12 মাস ধরে, ঠিক আছে। আর যদি কম্পাউন্ডিং ভাবি, এই 400 টাকা যদি ওখানেই পড়ে থাকে, তো কম্পাউন্ডিং হয় 30 বছর পর, কোথায় যাবে তার কোনো ধারণা নেই। আমি ফার্স্ট ভিডিওতে দেখিয়েছিলাম কম্পাউন্ড ইন্টারেস্ট কি সাংঘাতিক জিনিস, ওকে। মানে কম্পাউন্ড ইন্টারেস্ট, আমি আমি ফার্স্ট ভিডিওতে একটা কোড বলিনি, সেই কোডটা বললে আর একটু রক্তটা গরম হতো। যে অ্যালবার্ট আইনস্টাইন বলেছিল যে কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ দ্য এইথ ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড, দোজ হু নো ইট আর্ন ইট, দোজ হি ডোন্ট নো ইট দে পে ইট, ঠিক আছে। তো এটা হলো ব্যাপার। তো ক্রেডিট কার্ড যারা জানবে আর্ন করবে, যারা জানবে না পে করবে, মিনিমাম অ্যামাউন্ট ডিউ। আচ্ছা, এইটাই কি শুধু আমাদের প্রফিট? না, আরো প্রফিট আছে। সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট প্রফিট যেটা আমরা করতে পারি, সেটা হচ্ছে ক্রেডিট স্কোর। ক্রেডিট স্কোর, ঠিক আছে, এইটা অনেকেই জানে না ক্রেডিট স্কোর কাকে বলে। ক্রেডিট স্কোর হচ্ছে যখনই আমরা একটা লোন নিলাম বা ক্রেডিট কার্ড ইউজ করছি, আমাদের একটা ক্রেডিট কোড অ্যাসাইন হয়, ঠিক আছে, সেটা ব্যাংক থেকে করে বা যেখান থেকেই করুক, মানে মোট কথা হচ্ছে আমাদের ক্রেডিট স্কোর একটা অ্যাসাইন্ড হলো,
ঠিক আছে? এই ক্রেডিট স্কোরটা কখন বাড়বে? যখন আমরা যে লোনটা নিচ্ছি বা ক্রেডিট কার্ড যেটা ইউজ করছি সেই পেমেন্টটা ঠিক ঠিক টাইমে করে দিচ্ছি, ফুল অ্যামাউন্ট ঠিক ঠিক টাইমে পেমেন্ট করে দিচ্ছি। ঠিক আছে? তো তখন কি হবে? আমাদের ক্রেডিট স্কোর বাড়তে থাকবে। ক্রেডিট স্কোর যদি ভালো থাকে তাহলে কি সুবিধা? ক্রেডিট স্কোর ভালো থাকলে আমরা যখন লোন নেবো সেটা আমরা কম ইন্টারেস্টে পাবো। আর ক্রেডিট স্কোর খারাপ থাকলে কি হবে? ক্রেডিট স্কোর খারাপ থাকলে আমরা যেটা লোন নিতে চাই সেটা আমরা নাও পেতে পারি, বা পেলেও বিশাল ইন্টারেস্টে পাবো। ঠিক আছে? আর ক্রেডিট স্কোর মানুষের কত সেটা জানার তো অনেক ওয়েবসাইটই আছে। ঠিক আছে? ইনফ্যাক্ট এখন আমি একটা খুব ভালো অ্যাপের কথা বলতে পারি, যেটা হচ্ছে ক্রেড অ্যাপ। ক্রেড অ্যাপ থেকে সব ক্রেডিট কার্ড ম্যানেজও করা যায়। ক্রেড অ্যাপ থেকে হাউস রেন্ট পেমেন্ট করা যায়, সেটা সব থেকে ভালো বিষয়। ঠিক আছে? তো ক্রেড অ্যাপে ক্রেডিট স্কোর চেক করা যায়। তো ক্রেড অ্যাপ খুব একটা অলরাউন্ডার অ্যাপ, মানে আমার মনে হয় খুব ভালো অ্যাপটা। আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে গিফটস। ক্রেডিট কার্ড যখন আমরা ইউজ করি তখন এই ক্রেডিট কোম্পানি, এই যে ক্রেডিট কার্ডের আমি অ্যানুয়াল মেনটেন্যান্স চার্জ বলছি, এটা কার উপর ম্যাটার করে? গিফটস এর উপর। যে একটা ফ্লাইট যখন আমরা একটা নিচ্ছি, যে মানে ট্রাভেলিং ক্রেডিট কার্ড যেগুলোকে বলে সেগুলো নিচ্ছি, তখন আমরা মাইলস পাচ্ছি বা মাইলস টাইপের পাচ্ছি। প্রত্যেকটা পয়েন্ট মানে এক একটা মাইল, এরকম মাইলস কার্ড হয়। ঠিক আছে? তো তখন আমরা গিয়ে একটা প্লেনের টিকিট ফ্রিতে পাবো বা এরকম। তো এইগুলো তো গিফটস, এগুলো এক্সট্রা গিফট। হ্যাঁ, হ্যাঁ, এইগুলো তো মানে ফ্রিতে গিফট। আর এই যে এই টাকাটা উঠছে, এই টাকাটা তো এই এই 400 টাকা, 4300 টাকা, হ্যাঁ তারও বেশি উঠবে বেসিক্যালি, এগুলো তো ফ্রি এর টাকা। এগুলো ফ্রি এর টাকা। দিস টাকা কামস ফ্রম নো ওয়্যার। কারণ মাসের ফার্স্টে আমাকে খরচাগুলো করতে হতো, মানে আমি আমি যেগুলো খরচা করছি তার থেকেও আমি প্রফিট বানাচ্ছি। এটা হচ্ছে এরকম ব্যাপার। ঠিক আছে? ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করা মানে, ওকে। আর ফ্রি গিফটস তো আছেই। গিফটস পেতে কার না ভালো লাগে? বা বেশি বেশি পেমেন্ট করলে বেশি বেশি গিফট দেবে। ঠিক আছে? কিন্তু ক্রেডিট কার্ড ইউজ করার সময় শুধু এই কটা জিনিসই মাথায় রাখতে হবে, যে আমি যেটা প্রফিট করব ক্রেডিট কার্ডের তখনই ভালো ইউজ হবে যে আমি যেটা প্রফিট করছি সেই অ্যামাউন্টটা কিন্তু আমার অ্যানুয়াল মেনটেন্যান্স চার্জের থেকে বেশি হতে হবে। যদি আমি 1-2% কোনো জায়গায় ফিস দিই, সেটার থেকেও বেশি হতে পারে। মানে মোট কথা হচ্ছে আমাকে জাস্ট একটা ক্যালকুলেট করতে হবে, হিসেব করতে হবে যে আমি ক্রেডিট কার্ড থেকে যতখানি ইনকাম করছি আর কতখানি খরচা করছি। সেটা যদি পজিটিভ থাকে, আমি যদি, তার মানে আমি ঠিকঠাক ভাবে ক্রেডিট কার্ডটা ইউজ করছি। মানে সেমই কথা হলো অ্যাসেট আর লায়াবিলিটি। ঠিক আছে? ওই অ্যামাউন্টটা যদি নেগেটিভে চলে যায় ওটা আমার লায়াবিলিটি হয়ে গেল। ঠিক আছে? কিন্তু ওই অ্যামাউন্টটাই যদি পজিটিভে যায়, মানে আমার প্রফিটের অ্যামাউন্টটা, তাহলে ওটা আমার অ্যাসেট হয়ে গেল। তো আমাদেরকে কি করতে হবে? ক্রেডিট কার্ডকে অ্যাসেট বানাতে হবে। এটা হচ্ছে পাতি কথা। আর এই যে এই অ্যামাউন্টটা, ঠিক আছে, সবসময় মনে রাখতে হবে ক্রেডিট কার্ড দিয়ে যখন আমাদের পেমেন্ট করছি, আমাদের এটা মাথায় রাখতে হবে যে আমাদের কাছে টাকাটা আছে। টাকাটা না থেকে যদি আমরা পেমেন্ট করি তখন কিন্তু বিশাল গন্ডগোল, তখন আমাদেরকে হিউজ ইন্টারেস্ট দিতে হবে। আর মানে যাচ্ছে তাই ব্যবহার হবে। দ্যাট উইল বি এ ব্লান্ডার। ওকে। তো ক্রেডিট কার্ড ঠিক ঠিকভাবে ইউজ করলে সাংঘাতিক একটা অ্যাসেট ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ড ভুলভালভাবে ইউজ করলে সাংঘাতিক একটা লায়াবিলিটি। ঠিক আছে? তো এবার দেখতে হবে কিভাবে ইউজ করবে, তার উপর করে যাচ্ছে। ওকে। তো এইটা ছিল আমাদের ক্রেডিট কার্ডের উপর ভিডিওটা। তো আশা করছি ক্রেডিট কার্ড এবার থেকে লোকজন ইউজ করবে আর অ্যাসেট হিসেবে ইউজ করবে। মানে মিনিমাম একটা ক্যালকুলেশন করে দেবে অ্যানুয়াল মেনটেন্যান্স চার্জ কত করছে, 1-2% কাটছে কিনা আমার। ঠিক আছে? আর আমি কত প্রফিট করছি ওই ক্রেডিট কার্ড থেকে। যদি অতখানি রিস্কের ভেতরে আমি ইকুইটি ফান্ডে না দিতে যাই, আমি ডেট ফান্ডগুলোতে ট্রাই করতে পারি। সেগুলো খুব কম রিস্ক, সেগুলো 1% মতো দিয়ে দেবে। তাতে যদি আমার অ্যানুয়াল মেনটেন্যান্স চার্জটা রিকভার হয়ে যায় আর গিফটও মোটামুটি ভালো পেয়ে যাই, তাহলে ঠিক আছে। এবার অ্যানুয়াল মেনটেন্যান্স চার্জটা কার উপর ডিপেন্ড করে? অ্যানুয়াল মেনটেন্যান্স চার্জ যদি আমি বেশি, মানে ওই 3000 টাকার কার্ডটা নিতাম, ঠিক আছে, তাহলে কিন্তু আমাকে দিতে হতো। উম, মানে কি বলবো, তাহলে আমাকে বেশি বেশি গিফট দিত। হ্যাঁ, যেগুলো 500 টাকার কার্ড ওগুলো একটু কম কম গিফট দেবে, তো ওইটা গিফটের ওপর ওই দামটা নেবে আর কি, বেসিক্যালি এরকম একটা হিসেব। ঠিক আছে? আহ আর কি বলছিলাম? হ্যাঁ, বাস এই অবধি ছিল। তো আজকের ভিডিওটা এই অবধি ছিল। তো ক্রেডিট কার্ডের ভালো করে ইউজ করা উচিত। আর যদি একটা বাড়িতে হাজব্যান্ড ওয়াইফ থাকে, তার দুজনেরই ক্রেডিট কার্ড আছে, যদি বিলিং সাইকেল গুলো আলাদা আলাদা হয়, তখন একটা ভালোভাবে ইউজ করা যাবে। যার যখন যতদিন পড়ে আছে সেইখান থেকে তখন ইউজ করলে বেটার রিটার্ন পাবে। হ্যাঁ, মানে বিলিং সাইকেলটা আমি বলছি, যে আজকে পেমেন্ট বিলিং সাইকেলটা হয়তো হতে পারে একজনের বিলিং সাইকেল হলো মাসের শুরুর দিকে যা পেমেন্ট করবে সেটা হচ্ছে পরের মাসের মাঝামাঝি পেমেন্ট করতে হবে। আরেকজনের বিলিং সাইকেল হলো মাসের শেষের দিকে।
সেটা যখন পেমেন্ট করবে তখন তার পরের মাস ছাড়িয়ে তার পরের মাসের ইয়েতে পেমেন্ট করতে হবে। হ্যাঁ, তো আমরা মাসের শুরুর দিকে পেমেন্ট করলে ওই জনের ক্রেডিট কার্ড ইউজ করে নিলাম যার বেশি দিন বাকি আছে, আর মাসের লাস্টের দিকে পেমেন্ট করলে তখন অন্য জনের ক্রেডিট কার্ড ইউজ করে নিলাম। তো এই হয়তো মানে আর কি ফ্যামিলির এক্সট্রা ইনকাম এটা। ঠিক আছে, যত বেশি দিন থাকবে মিউচুয়াল ফান্ডে তত বেশি ইয়ে থাকবে, ঠিক আছে, তত বেশি ইনকাম। বাস এই অবধি। সো আজকের জন্য এই অবধি, অ্যান্ড হ্যাপি ইনভেস্টিং।